হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 8 নভেম্বর 2025, এখন সময় 2105 আওয়ার্স। তো প্রথমে আজকের টপিক যেটা বিয়ে ও ডোপামিন। ডোপামিন বলতে এখনকার সবাই মেবি জানে, তারপরে বলি এটা হচ্ছে একটা হরমোন যেটা আমাদের ফিলিংস বা অনুভূতিতে যেই শরীরে বিক্রিয়া হয়, যে অনুভূতিটা হয়, এটাই মূলত হচ্ছে ডোপামিন। আমাদের সুখ দুঃখে যে ফিলিংসটা হয় মাথার মধ্যে বা বুকের মধ্যে, এটাই হচ্ছে ডোপামিন। তো অ্যাজ ইউজুয়াল কথাটা প্রথমে বলে নিই। নাম্বার ওয়ান হচ্ছে যে আমি কোনো গল্পকার না, তা হচ্ছে আমার আশেপাশে বা আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলোর থেকে যে এক্সপিরিয়েন্সটা আমি পাইছি, এটা এখানে আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার টু হচ্ছে যে কাউকে ছোট বা হেয় করার জন্য কথাগুলো বলা নয়। নাম্বার থ্রি, এখানে যদি আমি 360টা ক্যামেরা লাগাই তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল বা ডিগ্রিতে ডিফারেন্ট টাইপের ভিডিও ক্যাপচার হবে। সো এটা আমার ওন পয়েন্ট অফ ভিউ, আপনার পয়েন্ট অফ ভিউ বা মতামত ডিফারেন্টও হতে পারে। আর যে টপিকটা নিয়ে কথা বলতেছি, এটা সকল ছোট ভাই ব্রাদারদের জন্য বা নেফিউ, ভাগিনা বা সকল ছেলেদের জন্য যারা চিন্তা করতেছেন বিয়ে করবেন, বা এমন হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেল বিয়ে করে ফেলছে, বউ নিয়ে ঘুরতেছে, তারপরে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা নিয়ে ঘুরতেছে, আপনারও একটা বাবা বাবা ফিলিংস ক্রিয়েট হচ্ছে মনের মধ্যে, তাদের জন্য। ও, প্রথম ঘটনা আমার নিজের বিয়ের ঘটনাটার কথা যদি বলি, আমি মার্চের 8, 2016 আমার ওয়াইফের সাথে আমার প্রথম পরিচয় আফটার প্রাইমারি স্কুল, যেহেতু উনি আমার প্রাইমারি স্কুলের ক্লাসমেট ছিল। এরপর এপ্রিলে প্রপোজাল। এখন প্রপোজালের ব্যাপারে এখানে একটা কথা বলে নিই, তা হচ্ছে যে আমার এক বড় ভাই একবার ডায়েরিতে একটা কথা লিখছিল, সাস্টের বড় ভাই। হচ্ছে দুটো লাইন লিখছিল। নাম্বার ওয়ান লাইন হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি যে আমাকে ভালোবাসে। তো আমার ওয়াইফ যখন আমাকে বিয়ের প্রপোজাল দিল, ডোপামিনের ঠেলায় আমি সেকেন্ড লাইনটা ভুলে গেছি। সেকেন্ড লাইনটা ছিল এই লেখা, 2 বছর পর তুমি যখন লাইনটা দেখবি নিজেকে অনেক বোকা মনে হবে। তো এরপর অক্টোবর 21, 2016 আমাদের এনগেজমেন্ট। এরপর ডিসেম্বর 30 আমাদের বিয়ে হয় এবং 31 আমাদের বেবি হয়। যা, এটা যোগ করতেছি, 31 আমাদের বেবি হয়, বাট কয়েক বছর পর। তো এখন এই টাইম লাইন বা টাইম ফেজটার যদি কথা বলি, মার্চে পরিচয়, এপ্রিলে প্রপোজাল, অক্টোবরে এনগেজমেন্ট, ডিসেম্বরে বিয়ে। না, আমি অনেকটা খরগোশের গতিতে আগাইছিলাম। তো এটা আমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাড ডিসিশন এবং গুড ডিসিশন। ব্যাড ডিসিশন কিভাবে, গুড ডিসিশন কিভাবে, এটা পরে আসতেছি। বাট আমার যে শিক্ষাটার কথা বলবো, যে কোনো কিছুতে খরগোশের গতিতে না আগায়, কচ্ছপের গতিতে আগানো, হয়তো আপনি অনেক কিছু হয়তো মিস করবেন বা অনেক কিছু হয়তো বাদ যাবে, যেহেতু এখনকার টাইম লাইন বা টাইম ফেসটা অনেক দ্রুত চলে। তো বাট তারপরে কথা হচ্ছে লাইফে আপনার দেখা যাবে যে অনেক হয়তো ভুল কমে যাবে, অনেক ভুল হয়তো বা হবে না। কচ্ছপের গতিতে আস্তে আস্তে আগান, দেখবেন যে ভালো কিছু হবে। এই ঘটনাটা বলার উদ্দেশ্য এটাই, আস্তে আস্তে আগান, এত তাড়াহুড়ার কোনো কিছু নাই। যা হওয়ার তা হবে, যা ভাগ্যে থাকার মালিক যার লিখে রাখছে সেটা কেউ খণ্ডাইতে পারবে না। তো আস্তে আস্তে আগান, ভালো কিছু হবে। দ্বিতীয় ঘটনার কথা যদি আসি, আমার এক দাদা, উনি অনেক সকাল সকাল অফিসে আসে। উনি যখন ওনার অফিসে যায় অনেক সকালবেলা যায়, এবং ওনার বুয়া বাসায় ভাজি টাজি বা রুটি আধা শাকা দিয়ে বাসায় রেখে যায়। তো উনি সকালবেলা সে কেউ ওটা খেয়ে চলে আসে, কারণ বৌদি 11টা 12টার আগে মেবি উঠে না, কারণ ওনার মেয়ের স্কুলও মেবি দুপুরবেলা। তো এরপর বাইরে খাওয়া দাওয়া করে, এবং অফিস থেকে যাওয়ার সময় দেখা যায় যে আমাদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে বা অন্যান্য বিভিন্ন আড্ডা টাড্ডা দিয়ে আস্তে ধীরে রাত্রে বাসার দিকে ঢুকে মেয়েরা সময়তে খেয়ে দিয়ে এরপর ঘুম। এখন যে সারাদিন কামলা দিয়ে আসলে যে জিনিসটা উনি হয়তো প্রকাশ করে না, তো বাসায় গিয়ে হয়তো আজ এটা কথাবার্তা শুনতে হয়তো বা ভালো লাগে না, যেটা ওনার কথাবার্তা থেকে যতটুকু আন্দাজ করা যায় আর কি। তো এটা একটা সিচুয়েশনের কথা বললাম। নাম্বার টু, আর একটা ঘটনার কথা যদি বলি, আমার পাড়াইলা বড় ভাই চিটগঙ্গের, ওনার সাথে হঠাৎ করে আমার পাড়ায়, আমি যেই জায়গাটাতে থাকি ভোলা গ্রাম, উনি আমার পাশের বিল্ডিং, অপোজিট পাশের বিল্ডিং এ দেখি যে ভাড়া নিছে। তো একদিন দেখা হলো, এরপর মাঝে মধ্যে আমরা অফিস টাইমের পরে বাসায় এরিয়াতে পাড়ায় আসলে সুখ দুঃখের আলাপ হইতো। উনি একটা গল্প, উনি ওনার লাইফের অনেক কিছু আমার বলছে, আমি আমার লাইফের অনেক কিছু ওনার শেয়ার করছি। ওনার একটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে যে ওনার মা একবার অসুস্থ হয়েছে। তো ওনার বাসায় আসলো, কিছুদিন থাকলো, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ। তো সুস্থ হয়ে যাওয়ার পর ওনার ওয়াইফ বলতেছে, অনেকদিন তো তোমার মা ছিল, এবার ওনারা বাড়িতে পাঠিয়ে দাও, সুস্থ তো হয়ে গেছে। তো
এরপর কোভিডের সময় ওনার মেবি শ্বশুর মারা গেছে, এবং এরপর থেকে ওনার শাশুড়ি এবং ভাবির বড় বোন বিয়ে হয়নি, ওনারা দুইজন ওনাদের সাথেই থাকে, ওই ভাইয়ের বাসাতেই থাকে। তো ভাই বলতেছে এখন যদি আমি বলি অনেকদিন তো হয়েছে, এবার তোমার মা আর বোন রে বাড়িতে পাঠাই দাও, ওনাদের বাসায় পাঠাই দাও, তাহলে ব্যাপারটা কি ঘটবে? তো এই হলো সিচুয়েশন। এই হলো কিছু বিভিন্ন সিচুয়েশনের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো উনি ওনার সিচুয়েশন থেকে ওনার ছোট ভাইরা বলতেছিল ওনার মানে যে দেশের বাইরে যা, আগে নিজের সেটেলড হোক, তারপর একটা সময় ডিসিশন নিজ বিয়ের সাথে কি করবি না করবি। ওনার ছোট ভাই বিয়ের জন্য লাভাইতেছে, মেবি গার্লফ্রেন্ড আছে। তো ওনারা দেখলাম আর আরেক আমি দেখা যায় যে অনেকে বলি যে বিয়ে কইরেন না, কারণ অ্যাভারেজ পোলাপাইন আমাদের যে ঘটনাটা, কারণ বিয়ের কথা শুনলে আমরা নিজেরা খুব মজা পাই, যেহেতু আমরা বিবাহিত। তো দুঃখের কথা তো বলতে পারে না, ওই জিনিসটাই বলে হ্যাঁ ভাই বিয়ে করেন, অসুবিধা নাই, সে মজা লাইফ। এটা অনেক কষ্টের থেকে বলে, কিন্তু সবাই আছে। এর পরের ঘটনায় চলে আসি, দুইটা ঘটনা বললাম। এর পরের ঘটনাটা আসি, আমার এক দাদা একদিন আড্ডা দিতেছি, হঠাৎ করে মনে হয় বৌদি বা কেউ ফোন করছে ওনার শাশুড়ি, একটু কথাবার্তা, একটু উলট পালট কথাবার্তা। তো আমি বললাম, কথাবার্তা শেষে বললাম যে দাদা কি ঘটনা, শেয়ার করা যাবে নাকি? তো বললো যে ভাই আমি আসলে লাস্ট 2 বছর 2.5 বছর একলা থাকি, বউ প্রেগনেন্সির সময় থেকে শ্বশুর বাড়িতে যে গেলো আর আসলো না। তো আমি বললাম যে কি সমস্যা, সমস্যাটা কি? যে কোনো সমস্যাই নেই, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমি বললাম আপনার শ্বশুর কোনো কিছু বলে টলে না? শ্বশুর তো বোবা, উনি ওনার সংসারেই কথা বলে না, আমার সংসারে কি কথা বলবে? আমার সকল কথা আমার শাশুড়ি বলে। তো এই ঘটনাটা বা এই কথাটা বলার উদ্দেশ্য, কিছু কিছু জায়গায় পুরুষ মানুষ আসলে পুরুষ মানুষের কথা বলা উচিত। এক্ষেত্রে যদি এমন হয় যে সেখানে আপনার হবু শাশুড়ি বা মহিলা মানুষরা কথা বলতেছে সবকিছুতে, যেখানে আসলে পুরুষের কথা বলার জায়গা, এবং সেক্ষেত্রে বুঝবেন যে এখানে কাপলা আছে, এবং যেই ঘটনাটা আপনার শ্বশুর বাড়িতে বা হবু শ্বশুর বাড়িতে ঘটতেছে, একটা সময় আপনার শ্বশুর আপনার ঘরেও একই সমস্যাটা শুরু হবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। এবং যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ বর্তমান সময় একটা জিনিস হচ্ছে, আপনি যদি বোবা থাকেন, কান দিয়ে কোনো কিছু না শুনেন, চোখ দিয়ে কোনো কিছু না দেখেন, তাহলে আপনি প্রচুর সুখী একজন পুরুষ হইতে পারবেন। বাট আপনার যদি এমন হয় যে কথার পরিপ্রেক্ষিতে কথা বলবেন, তাহলে লাইফে দুঃখ আছে। এর পরের ঘটনাতে যাই, আরেকটা ভাইয়ের ঘটনা। একদিন হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে উনি স্ট্যাটাস আপডেট দিছে ডিভোর্স। তো যেহেতু পরিচিত মানুষ, একটু রিং দিলাম, কারণ হচ্ছে যে অনেকে অনেক কিছু নিতে পারে না। তো রিং দিয়ে বললাম যে ভাই কি সমস্যা, হঠাৎ করে একটা পোস্ট দেখলাম যে কারণে আপনারা নক দিলাম। উনি একটা এমএনসিতে জব করতো, আমি যখন পরিচয় ছিল, এখন কোথায় আছে জানি না, ভালো স্যালারি ড্র করতো, ভালো জায়গায় কাজ করে। বললো যে ভাই প্রেম করে বিয়ে করছিলাম, এরপর একসাথে দেশের বাইরে যাওয়ার কথাবার্তা ছিল, তো ওর পেপার টেপার রেডি হয়ে গেছে, ও চলে গেল, আমিও গুছাচ্ছিলাম আমারটা হলে চলে যাবো, বাট 6-7 মাসের মাথায় বউ ডিভোর্স লেটার পাঠাই দিছে। তো এই হলো কন্ডিশন বা সিচুয়েশন। তো এখন আমি এখানে আসলে কারোরই দোষ দিতেছি না, প্রেজেন্ট টাইম লাইন বা টাইম ফেজটা একটু ডিফারেন্ট। একটা সময় অনেক কিছু আমাদের মা বাবারা অনেক কিছু মেনে নিত, মানায় নিত, এই ব্যাপারটা এখন দেখা যায় যে আমাদের সোসাইটি বা সোশ্যাল মিডিয়ার কারণে ডিমান্ড অনেক হাই। রিসেন্টলি একটা পোস্ট দেখলাম আমার এক দাদা, উনি ঘুরতে গেছে কেউ কারাটা, তো ওনার ওয়াইফ ওনারা এখানে দেখলাম যে ছবির নিচে করছে, কমেন্ট করছে যে একসাথে পূর্ণিমা দেখার কথা ছিল, একলাই চলে গেলাম। তো এই হচ্ছে সিচুয়েশন আর কি। সো অনেক কিছু আসলে হয় না, বাট এখনকার বর্তমান যুগে দেখা যায় যে অনেকে অনেক কিছু ডিমান্ড করে বসে, অনেক কিছু চাহিদা অসীম মানুষজনের ইকোনমিক্সে, আমরা তো ডিমান্ড এন্ড সাপ্লাই করছি। তো এগুলো কিছু জিনিস শেয়ার করছি আপনাদের বোঝার অবস্থায়। আর আমাদের পুরুষ মানুষের ক্ষেত্রে যে জিনিসটা আমরা আসলে অনেক কিছু চাইলেও করতে পারি না, বলতে পারি না, এবং সোসাইটি এমনভাবে বর্তমানে ক্রিয়েট হয়েছে আপনি আসলে কিছু প্রকাশ করতে পারবেন না। ঘটনাগুলো বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, এগুলো সবকিছু রিয়েল ঘটনা। এমনকি যে জিনিসটা হচ্ছে, আমি যাদের গল্পগুলো বললাম সবাই খুবই ভালো স্যালারি ড্র করে, তারপর হচ্ছে যে 6 ফিগার স্যালারি, কিছু কিছু হয়তো কয়েকজন মানুষের 5 ফিগার হইলেও খুব ভালো টাইপের হয়তো 6 ফিগারের কাছাকাছি, তারপরেও কিন্তু দিন শেষে শান্তি নেই। আর আরেকটা ঘটনা যদি বলি, 2 জনের ঘটনা। একজন শ্বশুর বাড়ি থেকে ফ্ল্যাট পাইছে, মানে বউ পাইছে, তো পরে দিয়ে ওই ফ্ল্যাটে উঠছে,
কি কারণে উঠছে এটা আমার আসলে বোধগম্য না। তার নিজের বাপের বাড়ি ছিল, পৈতৃক সম্পত্তি ছিল। আর আরেকজন হচ্ছে যে আহ, ওনার ওয়াইফও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আছে। তো ফ্ল্যাটের যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে থাকে দেখা যায় যে গাড়ি ফ্ল্যাট এগুলো লোন বা পায়। তো মেবি ওনারা বাসা খুঁজতেছিল, বাচ্চা যেহেতু ছোট, একসাথে দুইটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শ্বশুর শাশুড়ি যেন বাচ্চারা দেখতে পারে, যেহেতু দুইজনেই জব করে। পরে কি ফ্ল্যাটের জন্য মেবি লোন পাওয়ার পর ওনারা ফ্ল্যাট কিনছে। এখন তো আর শ্বশুর শাশুড়ি আলাদা রাখা যায় না, তবে ওনার শ্বশুর অবশ্য ভালো ছিল, শ্বশুর থাকতে চায় না একসাথে। তারপর এখন ফ্ল্যাট কিনছে, এখন তার উপর মেয়ে যেহেতু লোন পাইছে, এখন কথা হচ্ছে এই দুইজনের মনে হয় যে নিজের বাসায় নিজেরা মেহমান মনে হয়। এটা হচ্ছে কন্ডিশন। এখন যদি আমি আমার লাইফের একটা কথা শেয়ার করি, আরেকটা ঘটনা, তা হচ্ছে যে ওই গুড ডিসিশন ব্যাড ডিসিশনের কথাতে আসতেছি। 2023 জানুয়ারির 19 তারিখ আমি একা থাকার ডিসিশন নিয়েছি, এবং এটা আমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন বা গুড ডিসিশন বলতে হবে। এখন গুড ডিসিশন ব্যাড ডিসিশনের কথাটা কেন বলতেছি, তা হচ্ছে যে একবার এক বিজনেসম্যানকে জিজ্ঞাসা করছিল, তা হচ্ছে যে আপনি ব্যবসায় এত উন্নতি করছেন কিভাবে, আসলে মানে ডেভেলপমেন্টের আপনার ব্যবসা উন্নতির কিটা কি? তো উনি বলতেছে গুড ডিসিশন থেকে। তো এরপর উনি বললো যে আবার রিপোর্টার জিজ্ঞাসা করতেছে এই গুড ডিসিশন গুলো আসে কোত্থেকে? তো বলতেছে এক্সপিরিয়েন্স থেকে। বলতেছে এক্সপিরিয়েন্সটা আপনি কোত্থেকে পান? সে বললো ব্যাড ডিসিশন থেকে। তো এবার বুঝতেছেন নিশ্চয়, আগে যে প্রিভিয়াস কথাটা বলছিলাম গুড ডিসিশন আর ব্যাড ডিসিশন, তো এই হলো ঘটনা। এটা তো অবশ্য আমার ওয়াইফ এবং তার পরিবারের মানুষের অনেক সাপোর্ট ছিল। মানে এখানে তিনটা কোট আমি শেয়ার করি, ডিসিশন নেওয়ার পেছনে তিনটা কোট আমাকে খুব মোটিভেট করছে। একটা কোট 2022 সালের মেবি কোনো না কোনো শুক্রবারে 10-12 তারিখের পরে হচ্ছে যে প্রত্যেকদিন হাতে করে মেয়ের জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসে, বাট আমাকে সেই প্রথম 1-2 রমজানে যে কোনো কিছু বা ঈদে কিছু দিছে, এরপর আর কোনোদিন কোনো কিছু দেয় নাই। তো যে জিনিসটা আমার মাথার মধ্যে খেলছে সেটা হচ্ছে যে একটা 2.5-3 বছরের বাচ্চার সাথে যখন একটা 35-40 বছরের মেয়ে মা তার বাচ্চার সঙ্গে কম্পেয়ার করে, তার আসলে মেন্টাল কন্ডিশনটা আসলে কি, সাইকোলজিক্যাল কন্ডিশনটা আসলে কি, এটা গেলো একটা ঘটনা। আর আরেকটা ঘটনা, যেদিন আমি ডিসিশনটা নিয়েছি যে আমি আমার নেক্সট লাইফের ফেজটা একলা কাটাবো বাকি সময়টা, সেটা হচ্ছে যে আরেকটা কোট আমার খুব মোটিভেট করছে, সেটা হচ্ছে নিজে সুখে না থাকলে বাচ্চা সংসারের কথা চিন্তা করে কি হবে। তো এটার ক্ষেত্রে আমার মধ্যে যে জিনিসটা কাজ করছে, আমি যখন আগে ক্রিয়েটিভ এজেন্সিতে ছিলাম, এটা নিয়ে আমি সুখ নিয়ে বা সুখের সংজ্ঞা নিয়ে আগেও কথা বলছি, তারপরে এখানে সিম্পল একটা উদাহরণ দিই। হচ্ছে আমি যখন আমার ক্রিয়েটিভ এজেন্সিতে একটা সময় কাজ করতাম, এরপরে আমি প্রেজেন্টলি কর্পোরেটে চলে আসছি। এখানে ঢোকার সময় যে জিনিসটা হচ্ছে, আমাকে ইন্টারভিউ দিন বলা হয়েছিল, আমি জুটি বেঁধে গেছিলাম, আমার চুল লম্বা ছিল এবং আমার চুল খুব পছন্দের, চুল লম্বা রাখতে ভালো লাগে। যখন থেকে বুঝ হয়েছে আব্বা চুল কাটাইতে না নিয়ে যায়, তখন থেকে চুল লম্বা রাখার একটা অভ্যাস হয়ে গেছে। আমার বলছে যে এই চুল রেখে আপনি আমাদের এখানে জব করতে পারবেন না। আমাকে জয়েনিং এর আগে দেখা গেছে HR থেকে, যে ডিভিশন আমি কাজ করবো ওই ডিভিশন থেকে আমাকে ড্রেস কোড পাঠানো হলো, বারবার বলা হলো জয়েনিং এর দিন অবশ্যই চুল কেটে আসতে হবে। আচ্ছা ভালো কথা, চুল কেটে গেছে। এখন এই যে ব্যাপারটা, আমি একটা সময় আগে যে সময়টাতে ছিলাম, এখন আমি আরেক জায়গায় আছি, ওইখানে কিন্তু সেম ভাবে আমি থাকতে পারবো না। সো এরকম অনেক কিছু মানায় নিতে হয়, কিছু করার নাই। সো সুখটা অনেকটা ডিপেন্ড করে, যেটা আমি বলি যে কোনো কিছু টাইম অ্যান্ড সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এক এক সময় এক একটা জিনিস। এখন ধরেন আমি যদি আমার কথা বলি, আমার মেয়ের চুল দেখলে আমার দেখা যায় আমার থেকেও সুন্দর চুল মাশাআল্লাহ, ওর চুল দেখলে আমার নিজের চুলের কথা আসলে ঠিক মাথার মধ্যে কাজ করে না, তার চুল দেখলে আমার কাছে ভালো লাগে। তো এরকম অনেক কিছু লাইফে অনেক কিছু ঘটে। এরপরে আরেকটা ঘটনার কথা যদি বলি, লাস্ট ওইটা আমার হোমওনার আমাকে গল্পটা শেয়ার করছিল, গল্প না মেবি একটা হাদিস। এক নবী বা সাহাবী তার ছেলের বাসায় আসছে অনেকদিন পরে, যেহেতু ওনারা ধর্মপ্রচারের জন্য বাইরে থাকতো। তো ছেলে বিয়ে করছে, বউ আছে। তো বলতেছে তোমার হাজবেন্ড বা স্বামী কোথায়? তো বললো যে সে জঙ্গলে গেছে কাঠ আনার জন্য। তো বলতেছে তোমরা কেমন আছো? তো বললো যে না ভালো নাই, অসন্তুষ্টি, কোন রকম দিন চলতেছে, এরকম একটা সিচুয়েশন।
তো বললো যে ও তোমার স্বামী আসলে বললো এরকম এরকম, তো ছেলেরা বললে ছেলে তো বুঝবে কে আসছিল। বললো যে চৌকাঠটা চেঞ্জ করে ফেলতে, এটা বলে উনি চলে গেছে। এরপরে যে জিনিসটা হলো, আবার কয়েক বছর পর উনি আসছে, আসার পর আরেকজন ঘরের মধ্যে পাইলে বললো যে তোমার স্বামী কোথায়? বললো যে উনি বাইরে গেছে, জঙ্গলে গেছে কাঠ আনার জন্য। তো বললো যে তোমরা কেমন আছো? তো এটা আরেকটা ওয়াইফ, এর মাঝখানে তার ওয়াইফ চেঞ্জ হয়েছে, এটা সেকেন্ড ওয়াইফ মেবি। তো বলতেছে হ্যাঁ মালিক আল্লাহর রহমতে ভালো রাখছি, যেভাবে আছি আল্লাহর রহমতে অনেক শান্তিতে আছে। তো ওই আমার প্রিভিয়াস একটা ভিডিও ছিল সন্তুষ্ট। তো উনি যাওয়ার সময় বলে গেছে তোমার স্বামী আসলে বললো যে চৌকাঠটা যত্ন নিতে। তো চৌকাঠ আমরা অনেকে চিনি, ঘরের একটা এমন একটা বেস যেটা পুরো ঘরটাকে ধরে রাখে, বা কাঠের ঘরগুলোতে চৌকাঠ জিনিসটা থাকতো, এরকম কোনো কিছু হবে। তো এই জিনিসটা, এই কয়েকটা জিনিস আমার মারাত্মকভাবে হিট করছে। তো আমি চিন্তা করলাম যে নেক্সট ফেজটা, লাইফের বাকি ফেজটা আমি একলা আমার মতো করে কাটাবো, এই ডিসিশনটা নিলাম এই সব কোর্টের থেকে মোটিভেট হয়ে। তো লাইফে আমরা যখন বিয়ের কথা চিন্তা ভাবনা করি, বা এখন ডোপামিনের কথায় আসি, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কিছুতে বিভিন্ন সুখ দুঃখের বিভিন্ন যে জিনিসগুলো ক্রিয়েট হয়, বা প্রেম প্রেমে বললে দেখা যায় যে মারাত্মক একটা অনুভূতি বা ফিলিংস ক্রিয়েট করে, বিয়ে করার জন্য মনের মধ্যে একটা সেরকম জিনিস কাজ করে। বাট এই হিস্ট্রিগুলো বা গল্পগুলো বা এই যে বাস্তব গল্পগুলো শেয়ার করা হচ্ছে যে আস্তে ধীরে আগান, চিন্তা ভাবনা করেন। লাইফে এখনো সময় আপনাদের অনেক আছে, যারা বিয়ে শাদীর ডিসিশন চিন্তা ভাবনা নিতেছেন। কিছু গল্প শেয়ার করছি, হয়তো কাজে লাগতেও পারে। প্রস অ্যান্ড কনস এর কথা যদি বলি, সুবিধা অসুবিধার কথা, প্রত্যেকটা জিনিসই ভালো থাকে খারাপ থাকে, সবকিছু একসাথে কখনো পাওয়া যায়। তো আপনারা কোনো না কোনো কিছু দেখা যাবে যে হারাইতে হবে, একটা জিনিসের জন্য হয়তো অন্য কোনো কিছু হারাইতে হবে। তো এখন যদি আমি আমার লাইফের টাইম ফেজের কথা বলি, একটা সময় ছিল যখন আমি আমার বিবিএ পর্যন্ত আমার লাইফের টাইম লাইনটাই ডিফারেন্ট ছিল, অন্যরকম। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা জানে ওই সময় আমি একটা ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ স্টাইল লিড করতাম। এরপরে যখন আমি এমবিএ সময় জবে ঢুকলাম, এরপর বিয়ে শাদী সংসার বাচ্চা কাচ্চা রেসপন্সিবিলিটি আসলো, তখনটার টাইম ফেসটা ডিফারেন্ট ছিল। এবং যে জিনিসটা হচ্ছে যে আমি অফিস থেকে কোনোদিন 6টা 6:30 পরে অফিস করতাম না, হয়তো হ্যাঁ বিভিন্ন সময় কাজ থাকলে অফিস করতাম, বাট কথা হচ্ছে অফিস থেকে বাসায় এসে বাচ্চাকে বা বউকে সময় দেওয়ার যে ব্যাপারটা, ওইটাই আমার কাছে তখন হ্যাপিনেস ছিল। কথা হচ্ছে তখন কিন্তু আবার যদি আপনি টাকার কথা চিন্তা করেন, তো আপনার টাকা লিমিটেড, আপনি ওইভাবে যদি অফিসে সময় দেন বা ক্যারিয়ারের কথা চিন্তা করেন, তো ক্যারিয়ার ওইভাবে হয়তো বিল্ড আপ হবে না। বাট আমার কথা হচ্ছে যেটা আমি আমার লাইফে দেখে আসছি, আমার ফাদার বা অন্যান্য অনেকের ক্ষেত্রে, একটা সন্তানের জন্য দেখা যায় যে পিতামাতার যে স্নেহ ভালোবাসাটা, এটা ডিফারেন্ট একটা জিনিস। তো আমি সবসময় চেষ্টা করতাম যে অন টাইমে অফিস থেকে বের হয়ে বাসায় এসে ফ্যামিলির সময় দিই। আর অনেকে একটা কথা বলতে পারে, তা হচ্ছে যে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন উঠতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রশ্ন মনের মধ্যে রেখে দেন, নয়তো আমার আগের ভিডিওটা দেখে নিয়ে কথা নিয়ে একটা ভিডিও করা হয়েছে। বাট একটা কোশ্চেনের আনসার দিয়ে দিই, অনেকের মনে একটা প্রশ্ন উঠতে পারে আমি আমার ওয়াইফকে হয়তো বা ভালোবাসি না, তো বা পছন্দ করি না। বাট আমি যদি আমার কথা বলি, আমি আমার ওয়াইফকে মারাত্মকভাবে ভালোবাসি। বাট এক একজনের লাভ ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি ডিফারেন্ট হয়। আবার কেউ কেউ আছে কেউ কোনো কিছু প্রকাশই করে না, এটা ডিফারেন্ট ভাবে হয়তো প্রকাশ করে, প্রকাশের ভাষাটাই হয়তো ডিফারেন্ট হয়। কারণ আমি সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে একজন মানুষের ক্ষেত্রে আমি তার 6টা অপারেশনের সময় সাথে ছিলাম, যতটুকু মেন্টাল সাপোর্ট দরকার, সময় দিয়ে সাপোর্ট দেওয়া দরকার আমি দিছি। এবং কিছু কিছু সময় হয়তো বা দেখা গেছে যে অন্য কেউ হয়তো কিছু টাকা দিয়ে সাপোর্ট দিছে। বাট আমার যে সাপোর্টটা, এই যে সময় যেগুলো দিছি, যে মেন্টাল সাপোর্টটা যতটুকু চেষ্টা করছি পারার জন্য ততটুকু দিছি, ওটা কিন্তু টাকার কাছে নাই হয়ে গেছে। তো এরকম দেখা গেছে যে হয়তো আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনো সময় আপনারা হয়তো, যেমন হতে পারে যে ওই যে এটাকে কি বলে, সোনার বোতাম দিয়ে আপনারা পাঞ্জাবি সেলাই দিতেছে, সেটা নিয়ে হয়তো কোনো না কোনো সময় দেখা যায় প্রচুর কথা আপনারা শোনাবে। বাট কথা হচ্ছে এই সোনা ধুয়ে গিয়ে আপনি পানি খাবেন না, আপনি এই সোনার উপর পানি দিয়ে ঘর ছিটাবেন। সো কথা হচ্ছে যে মানুষজন আপনার যে সাপোর্টটা দিচ্ছিল ওগুলো ভুলে যাবে না। অনেকটা যে জিনিসটা হচ্ছে যে ওই যে ছড়ির মতো ঘটনা, একটা অন্ধ মানুষ সবসময় তার ছড়ি ছিল মেইন সাপোর্ট, যখন চোখটা ভালো হয়ে যায় ছড়িটাকে ফেলে দেয়। তো আপনার এতদিন যে এই ছড়িটা তারা সাপোর্ট দিচ্ছে, এই জিনিসটার সাথে সাথে চোখ ভালো হওয়ার পর ভুলে গেছে।
তো এরকম ওই মানুষটার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, 6টা অপারেশনের পর যখন মানুষটার শারীরিক কন্ডিশন অনেক ভালো হয়ে গেছে, তখন দুনিয়াদারি আর কোনো কিছু তার কাছে কোনো কিছু মনে হয় না। সে এখন চরম জোশে আছে, কোনো সমস্যা নাই, দুনিয়াদারি কারো গোনার সময় নাই। বাট একটা মানুষ যে তারা এতগুলো সময় সাপোর্ট দিচ্ছে, ওই সাপোর্টটা, ওই সময়গুলোর কোনো ভ্যালুটা নাই। যে মেন্টাল সাপোর্ট বা হচ্ছে যে টাইম দিয়ে যে সাপোর্টটা দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে শ্বশুরবাড়ির যদি কথা বলি, অনেকের ক্ষেত্রে অনেক কিছু আছে। আপনি হয়তো শ্বশুরবাড়ির কাছে থাকবেন, তারপর হচ্ছে যে বিভিন্ন সময় হয়তো আপনারা সাপোর্ট দিবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে যে আপনি ওই যে জি আম্মা, জি আম্মা, জি আব্বা, জি আব্বা করবেন, আপনার যদি সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ না থাকে, তাহলে এটা ডিফারেন্ট ইস্যু। বাট আত্মসম্মান বোধ থাকলে আমি বলবো যে এরকম জায়গায় না যাওয়াই উচিত। ঠিক আছে? আত্মসম্মান বোধ না থাকলে দেখবেন যে আপনার লাইফেরও কোনো ভ্যালু নাই। আত্মসম্মান বোধ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা যাই হোক, আমরা প্রস অ্যান্ড কনসে ছিলাম, সুবিধা অসুবিধা। কারণ বিয়ে করার ক্ষেত্রে, সিঙ্গেলের ক্ষেত্রে লাইফের কথা যদি বলি, অনেক কিছু অসুবিধা আছে। যেমন কম্বল তার সম্বল, এরকম কি একটা ডায়লগ জানি আছে। তেমনি ধরেন আপনার, ধরেন বাচ্চারে বা বউরে নিয়ে বুকে জড়াই ধরার মতো, এটাকে কি বলে, কার্ডলিং বা যেসব জিনিসগুলো আছে ওগুলো করার মতো কোনো কিছু আপনার লাইফে থাকবে না। কোলবালিশ হবে আপনার সম্বল। তারপর হচ্ছে যে আমার এখানে একটা পাশের ফ্ল্যাটে, পাশের বিল্ডিং, একটা ছোট বাচ্চা আছে, 2.5-3 বছরের বাচ্চা, নাম ফাতিমা। তো তার বাবারে ডাকে বাবা বাবা করে, তারপর হচ্ছে তার বাবাও ডাকে ফাতিমা ফাতিমা করে। তো এরকম জিনিস আপনি হয়তো আপনার লাইফে করতে পারবেন না। তারপর হচ্ছে যে বাসায় এসে যে জিনিসটা হচ্ছে যে, আরেকটা জিনিস হচ্ছে যে নিজে রান্না করে, বউ থেকে যদি নিজে রান্না করেন, এর থেকে একলা থেকে নিজে রান্না করে খাওয়াটাই বেটার। তারপর হচ্ছে বাচ্চারে নিয়ে অনেক ফ্রেন্ড সার্কেল হয়তো দেখেন আপনাদের বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে, এরকম ফিলিংস হয়তো বা পাবেন না। বাট আবার কিছু একা থাকারও কিছু মজা আছে। আপনার মাথার মধ্যে কোনো স্ট্রেস থাকবে না, কোনো ডিপ্রেশন থাকবে না, আপনি আপনার লাইফটা এনজয় করতে পারবেন। আপনার বিয়ে করতে যদি এখন মিনিমাম 5 লাখ টাকাও যদি দেন, মত ধরা হয় 5 ভরি গয়নার কথা ধরা হয়, তো আমি বলবো যে একবার হজ করে আসেন যদি সম্ভব হয়। হজ না করতে পারলে ওমরা করে আসেন, দেখবেন ফিলিংসটাই অন্যরকম একটা জায়গায় আপনি চলে গেছেন। যেই ছোট্ট একটা ডোপামিন আপনারা হিট করতেছে বিয়ের যে ব্যাপারটা বা রিলেশনশিপের ব্যাপারটা, এর থেকে আরো বেশি আপনি এক্সাইটমেন্ট পাবেন বা হচ্ছে যে এনজয় করবেন লাইফটাকে যখন একলা থাকবেন কোথাও ঘুরতে। এই টাকাটা দিয়ে আপনি হজ করে আসেন, আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন এবং আপনি চাকরি করেন, নিজের মতো লাইফ লিড করেন, দেখবেন যে অন্যরকম একটা ফিলিংস আছে লাইফে। কোনো স্ট্রেস নাই, টেনশন নাই। এগুলোর পরিপ্রেক্ষিতে অনেক কথা অনেকে বলতে পারে, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কষ্টও আছে। সেটা হচ্ছে ধরেন একলা থাকবেন, বাসায় এসে নিজে রান্না করতে হবে, নিজের কাপড় চোপড় নিজেরে ধুইতে হবে, এরকম কিছু ব্যাপারও আছে। বাট দিন শেষে একটা শান্তি আছে, মানসিক শান্তি আছে। তারপর নিজে যে টাকাগুলো ইনকাম করতেছেন, নিজের সুখের জন্য ব্যয় করেন, ঘুরেন ফিরেন, ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দেন, মজ মাস্তি করেন। হয়তো হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলে কিছু কম পাবেন, যারা বিয়ে করে ফেলবে অনেক সময়, অনেকে সময় দিতে পারবে না। তো দিন শেষে অন্তত একটা আত্মতৃপ্তির যে ব্যাপারটা, এই জিনিসটা আপনি পাবেন। কারণ হচ্ছে যে আমি কারোরও দৌড় দিতেছি না, ছেলে মেয়ে কারোরও দৌড় দিচ্ছি না। বর্তমান যে আমরা গ্রেড বা কিউবিকেলসে আছি, সময়টাই আমার। শেষ করার আগে আরেকটা কথা বলি সুখের ব্যাপারে। আচ্ছা, আপনি আপনার মতো সুখে থাকবেন, সেটাও দেখবেন মানুষের সহ্য হবে না। এখানে আমার রিয়েল লাইফের ঘটনার কথা যদি বলি, রিসেন্ট ঘটনা। আচ্ছা, আমার এক ছোট বোন চট্টগ্রামে গিয়েছিলাম ঘোরার জন্য কিছুদিন আগে। ছোট বোন তো ভাই অনেকদিন তো হইলো, এবার আরেকটা বিয়ে করে। এরপর আমার ওয়াইফের একজন বোন আমার বলতেছে, ভাই অনেকদিন তো হয়েছে, এবার আরেকটা বিয়ে করে, আর কতদিন একলা থাকবে। এখন কথা হচ্ছে আমি একজন বিবাহিত মানুষ, বউ আছে, বাচ্চা আছে, তারপরে আবার আরেকটা বিয়ের কথা বলতেছি, মানে সুখে আছি, এটা কারো সহ্য হইতেছে না। এরপর আমার ওয়াইফের কথা যদি বলি, রিসেন্টলি একটা লিগ্যাল লেটার আমি পাইছি। তো সেই জিনিসটা হচ্ছে ওভারঅল শান্তিতে আছি, এটা কারো সহ্য হয় না। সেই হইলো কন্ডিশন। আপনি ভালো থাকবেন, আপনার মতো একা থাকবেন, সেটাও দেখবেন মানুষের সহ্য হচ্ছে না, এই আর কি।
অনেক কথা শেয়ার করলাম, আশা করি আপনাদের কাজে লাগলেও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আশা করি আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি যাওয়ার। তুমি আমি দুজন মিলা সাজাইব সুখের সংসার, আরে সাজাইব সুখের সংসার। তোমারে পাইলে সখী, তোমারে পাইলে সখী